আজকে আমরা পুনরায় শুরু করব সমাকলন। আমরা সমাকলনের আংশিক পর্যন্ত করে রেখে আমরা চলে গেছিলাম ভেক্টর চ্যাপ্টারে। তো ভেক্টর, সরলরেখা, সমতল এই চ্যাপ্টারগুলো শেষ করে এসে আজকে পুনরায় আমরা শুরু করব সমাকলন। তো সমাকলনের এর আগেই যতদূর পর্যন্ত হয়েছে সেটা হচ্ছে আংশিক সমাকলন পর্যন্ত তোমাদের হয়ে গেছে। নিশ্চয়ই এতদিন আংশিক সমাকলন পর্যন্ত যে অঙ্কগুলো করেছিলে সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নিয়েছো। তো এখন আমরা আংশিক সমাকলনের পরবর্তী যে চ্যাপ্টার, কয়েকটা বিশেষ আকারের সমাকলন, সেইগুলো নিয়ে আলোচনা করব। সেইগুলো দেখে নেব কিভাবে করতে হবে, কারণ এখানে নতুন কোনো ফর্মুলা আমাদের নেই, কারণ আমাদের অনির্দিষ্ট যা ফর্মুলা ছিল সব শেষ হয়ে গেছে। তা এখানে ফর্মুলা না থাকলেও যেহেতু এটা বিশেষ আকার বলছে, তার মানে বিশেষ পদ্ধতি নিশ্চয়ই আছে। তো আমরা এখানে সেই পদ্ধতিগুলোই শিখে নেব। দেখো, আকারের কথা বলেছি, ইন্টিগ্রেশনের একটা সব থেকে বড় দিক ইন্টিগ্রেশন কীভাবে করবো চেনার হচ্ছে তার আকার দিকে জেনে নিতে হয়, যে এই আকারের ইন্টিগ্রেশন মানে এইটা এইভাবে হবে। দেখো এখানে তো সাইন টু দি পাওয়ার এন কস টু দি পাওয়ার এন, মানে সাইনের পাওয়ার যাই থাকুক না কেন, সাইনের পাওয়ার এন, এই আকারের ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কিভাবে করব। যদি এন যুগ্ম সংখ্যা হয় তাহলে এন এর উপর নির্ভর করছে, এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে আমাদের নির্ভর করতে হবে সাইন টু দি পাওয়ার এন অথবা কস টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করার সময় এন যুগ্ম না অযুগ্ম। এন যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে আমাদের কিন্তু সেই গুণিতক কোণের ফর্মুলা ব্যবহার করতে হবে। গুণিতক কোণে প্রকাশ করতে হবে, গুণিতক কোণে প্রকাশ করে ইন্টিগ্রেশন করতে হবে যদি এন যুগ্ম সংখ্যা হয়। আর যদি এন অযুগ্ম সংখ্যা হয়, এন যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে সাইন টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে cos x সমান z ধরতে হবে, আর cos টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে sin x সমান z ধরতে হবে। তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে যে n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে গুণিতক কোণে প্রকাশ করতে হবে, আর n যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে sin এর ক্ষেত্রে cos x সমান z ধরতে হবে, আর cos এর ক্ষেত্রে sin x সমান z ধরতে হবে। যেমন ধরো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে sin টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন আমরা করব। তো কি আছে, এটা যুগ্ম পাওয়ার আছে। তো যুগ্ম পাওয়ার থাকলে কি করতে হবে না, গুণিতক কোণে নিয়ে যেতে হবে। গুণিতক কোণে কিভাবে নিয়ে যেতে হয়, গুণিতক কোণে যাওয়ার জন্য আমাদের হাতে যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এটা 2 sin স্কয়ার x। মনে আছে ফর্মুলা? দুটো ফর্মুলার কথা আমি বারবার বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা, খুব গুরুত্বপূর্ণ দুটো ফর্মুলা। একটা হচ্ছে 2 sin স্কয়ার x আর একটা হচ্ছে 2 cos স্কয়ার x। তো এই দুটো ফর্মুলার সাহায্য নিয়ে আমাদের গুণিতক কোণে যেতে হবে, মানে x টা হয়ে যাবে 2x, একটা 1 মাইনাস cos 2x আর একটা 1 প্লাস cos 2x। তো এই সূত্র দিয়ে আমাদের গুণিতক কোণে যেতে হবে। তাহলে এখানে sin 4 আছে, তো এটাকে আমরা কিভাবে লিখব, এইভাবে। দেখো 2 sin স্কয়ার করে নেব আমরা, যেহেতু 2 sin স্কয়ার x এর ফর্মুলা আছে আমরা 2 sin স্কয়ার x করে নেব। যেহেতু 4 আছে আমাদের তো ব্যালেন্স ঠিক রাখতে হবে, তো ব্যালেন্স ঠিক রাখার জন্য দেখো ভালো করে, এটা sin 4, এটা যেন sin 4ই থাকে, এটা যেন পাল্টিয়ে না যায়। এটা সব যে কোনো অঙ্কের জন্য, শুধু এটার জন্য নয়, যে কোনো অঙ্কের জন্য এটা একটা মূল নীতি যে এখানে যা থাকবে এখানটাতেও, মানে পরের লাইনেও একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এটা sin 4, এটা গোটাটা নিয়ে sin 4ই আছে, তাই না? কিন্তু আমরা আকারটা পরিবর্তন করে নিয়েছি যাতে করে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি। তো এইরকম, তাহলে এটা cos 2x এর হোল স্কয়ার dx হলো। এরপর আমরা এই হোল স্কয়ারটা ভেঙে নেব, তাহলে 1/4 1 মাইনাস 2 cos 2x তারপরে প্লাস cos স্কয়ার 2x
ডিএক্স, ব্র্যাকেটটা দিতেই হবে অবশ্যই, ব্র্যাকেট না দিলে কিন্তু এখানে হবে না। তারপরে কি করব, এই যে কস স্কয়ার এলো, কস স্কয়ার টু ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় আমরা জানি, তো কি করতে হবে, আবার একটা তোমাকে 1/2 নিতে হবে, তাহলে এটা 1/4টা হয়ে গেল, 1/8, এগুলো সবই তুমি গুণ করতে হবে। এটার জন্য 2 দরকার, কিন্তু এইগুলোকে তো পেরিয়ে ওটাকে দেওয়া যাবে না, সেই জন্য সবগুলোর সাথেই আমাদের 2 গুণ করতে হবে, প্লাস 2 cos স্কয়ার x হয়ে গেল। আবার তাহলে 2 cos স্কয়ার x এর ফর্মুলা আবার এইটা বসিয়ে দেবো আমরা, তাহলে এটা কি হবে, 2 cos স্কয়ার 2x আছে, 2x থাকলে এখানে 4x হবে, তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি একবারে 1 প্লাস cos 4x, ব্র্যাকেটটা দিতে হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ব্র্যাকেটটা না দিলে কিন্তু অঙ্কটা ভুলের পর্যায়ে চলে যাবে, ঠিক আছে। এরপর এই 2 আর 1 3 যোগ করে নেবে, তারপরে ইন্টিগ্রেশন করবে, তাহলে দু জায়গায় ইন্টিগ্রেশনটা করতে হবে না। এটা cos 2x ছিল প্লাস cos 4x, ব্র্যাকেট দেবে, এরপর আমরা ইন্টিগ্রেশনটা করে দেব, তাহলে 1/8, এটা ইন্টিগ্রেশন করে নিচ্ছি মানে ইন্টিগ্রেশন চিহ্নটা উঠে গেল, তাহলে 3x প্লাস এটা cos 2x আছে, তাহলে sin 2x বাই 2 হবে, তার মানে 2 sin 2x, মনে পড়ছে, এটাও তাই sin 4x বাই 4, mx থাকলে বাই m দিতে হবে সব সময় যে কোনো ইন্টিগ্রেশন, প্লাস c, 1/8টা সবার জন্য, ঠিক আছে। এইভাবে যুগ্ম সংখ্যা থাকলে sin 4 থাকুক 6 থাকুক বা cos-এর পাওয়ার থাকুক যাই থাকুক না কেন, আমরা এই দুটো সূত্রের সাহায্য নিয়ে যুগ্ম পাওয়ারের ইন্টিগ্রেশনগুলো এইভাবে করব, sin হোক বা cos হোক। আর অযুগ্ম সংখ্যা মানে sin এর পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে কি করে করব, মনে করো এখানে একটা অঙ্ক দিয়েছে cos টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন করতে হবে, তো কি বললাম, প্রথমে দেখব আমরা এই পাওয়ারটা মানে এনটা যুগ্ম না অযুগ্ম, এটা কি অযুগ্ম সংখ্যা, তো অযুগ্ম সংখ্যা হলে কি করব বললাম, যেহেতু এটা cos আছে, cos থাকলে আমরা কি ধরব, sin x সমান z, দেখো পাওয়ার নিচ্ছি না কিন্তু sin x সমান z নিচ্ছি, ঠিক আছে। তাহলে কি পাবো আমরা, মাইনাস cos cos x dx সমান হচ্ছে dz, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাবো, তাহলে আমাদের dz কে বসানোর জায়গা কিন্তু সব সময় আগে করে দিতে হবে, তাহলে dz কে বসানোর জন্য একটা cos কিন্তু রেখে বাকি cosটার জন্য আমরা sin বসাতে পারবো, তাহলে cos টু দি পাওয়ার 4x ইনটু একটা cos কে dx দিয়ে আমরা dz কে বসাতে পারছি, তাহলে cos টু দি পাওয়ার 4x dx, x এর সঙ্গে dz থাকলে কখনোই ইন্টিগ্রেশনটা হবে না, ঠিক আছে। তাহলে আমাদের চেঞ্জ করে এই x টার্মটাকে আমাদের z টার্মে প্রকাশ করতে হবে, তো z টাকে আমরা ধরেছি sin দিয়ে, তাহলে cos এ তো আর z বসাতে পারবো না, তাহলে কি করতে হবে, এই cosটাকে আমাদের sin এ কনভার্ট করতে হবে, তাহলে cos স্কয়ার মানে আমরা জানি 1 মাইনাস sin স্কয়ার, তাহলে 1 মাইনাস sin স্কয়ার x হচ্ছে cos স্কয়ার x তার হোল স্কয়ার, তাই না, dz। এবার কি করব আমরা, sin এ তো পেয়ে গেলাম, তাহলে এটা sin মানে z বসাতে পারবো, 1 মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার dz, বুঝতেই পেরেছো, আর নতুন করে কিছু করার নেই, হোল স্কয়ারটা ভেঙে দেবো, 1 মাইনাস 2z স্কয়ার প্লাস z4 dz। এবার কি করব, একটা একটা করে ইন্টিগ্রেশন করে দেব, তাহলে 1 এর মানে z মাইনাস 2z স্কয়ার 2z কিউব বাই 3 2z কিউব বাই 3 প্লাস z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। তারপরে z এর মান বসাতে কিন্তু ভুলবে না, z এর মান বসাতেই হবে, কারণ z কে আমরা ধরে নিয়েছিলাম sin x, তাহলে z এর জায়গায় আমরা বসাবো sin x, এই জায়গাগুলোতে আমরা z টাকে কমন নিতে পারি, তাহলে একটা z কে আমরা কমন নিয়ে রাখতে পারি, কমন যাচ্ছে একটা z, তাহলে 1 মাইনাস 2 বাই 3 z স্কয়ার প্লাস z4 বাই 5, তো এটা তোমার মর্জির উপর নির্ভর করে, তুমি কমন নাও নিতে পারো বা কমন নিতে পারো, তাহলে এটা হবে sin x 1 মাইনাস 2 বাই 3 sin স্কয়ার x প্লাস sin টু দি পাওয়ার 4x বাই 5 প্লাস c।
তার মানে বুঝে গেছো নিশ্চয়ই যে সাইন বা কস, এখানে সাইন থাকলে আমরা cos x সমান z ধরতাম, তাহলে সাইন বা কস যে কোনো সংখ্যার অযুগ্ম পাওয়ার থাকলে আমরা এইভাবে করব। ঠিক আছে, তারপরে দেখো সমস্যা 2। তো 2 নম্বর সমস্যা কি, সাইনেরও পাওয়ার আছে কসেরও পাওয়ার আছে। তো এইরকম জায়গাতে আমরা কি করব, এইরকম জায়গাতেও আমরা দেখব যুগ্ম না অযুগ্ম, কিন্তু এখানে দুটো আছে যে, তাহলে কি করব, আমরা একসাথে দেখব যে m আর n উভয়ই যুগ্ম কিনা। m আর n উভয়ই যুগ্ম কিনা, উভয়ই যদি যুগ্ম হয়, উভয়ই যদি যুগ্ম হয় তাহলে আমাদের গুণিতক কোণে প্রকাশ করতে হবে, গুণিতক কোণে প্রকাশ করতে হবে। তাহলে দুটোই যদি যুগ্ম হয় তাহলে গুণিতক কোণে প্রকাশ করতে হবে। এইবার এটা 1 নম্বর গেল দুটোই যুগ্ম কিনা। আর 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি m আর n এর মধ্যে কোনো একটি অযুগ্ম, অপরটি যুগ্ম, অযুগ্ম, ভগ্নাংশ যাই হোক না কেন হলে আমরা এই অপরটিকে মানে যুগ্মটাকে বাদ দিয়ে এই অপরটিকে মানে অপরটিকে বলতে অপরটির ত্রিকোণমিতিক টার্ম কি, অপরটির ত্রিকোণমিতিক অপেক্ষককে z ধরে নেব। দেখো ভাষাটা একটু অন্যরকম করে লিখতে গেলাম, তো বুঝতে পারলে কিনা দেখো m n এর মধ্যে কোনো একটা অযুগ্ম আছে আর অন্যটাও যুগ্ম হোক অযুগ্ম হোক ভগ্নাংশ হোক যাই হোক আছে, তাহলে আমরা অন্যটার ত্রিকোণমিতিক অপেক্ষককে মানে আমি বলতে চাইছি এরকম, দেখো এক্সাম্পলটা ধরো sin টু দি পাওয়ার 5 আছে আর sin টু দি পাওয়ার 5x ইনটু cos স্কয়ার x। তো এরকম জায়গায় আমরা কি ধরবো, এইটা অযুগ্ম অপেক্ষক আছে তার মানে cosটা, তার মানে cos x সমান আমরা z ধরবো। বা এরকম ধরো cos টু দি পাওয়ার কিউব x আছে আর sin টু দি পাওয়ার শুধু sin x আছে। তো এই ক্ষেত্রে তো দুটোই অযুগ্ম হয়ে গেল, তো দুটোই অযুগ্ম হয়ে গেলে কিন্তু আমরা যে কোনো একটা কি sin x সমান z ধরতে হলেও হবে, cos x সমান z ধরতে হবে। এখানে যে কোনো, যেহেতু দুটোই অযুগ্ম আছে বলেছি অযুগ্ম ছাড়া, হ্যাঁ অপরটি কি আমরা, তো অপরটি বলতে এখানে হলে অযুগ্ম ছাড়া মানে অযুগ্মকে ছেড়ে রেখে আমরা অন্যটাকে z ধরবো। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু দুটোই আছে তাহলে যে কোনো, তার মানে এখানে sin x সমান z ধরতে পারি অথবা cos x সমানও z ধরতে পারি। যেহেতু দুটোই অযুগ্ম সংখ্যা আছে যে কোনো একটাকে z ধরতে পারি। তো যেহেতু এখানে sin এর কোনো পাওয়ার নেই, এই ক্ষেত্রে সুবিধা আমরা পাবো cos x সমান z ধরলে, কারণ পুরো ত্রিকোণমিতিক টার্মটা sin x টা পুরো চলে যাবে। তাহলে এই রকম ক্ষেত্রে মানে sin এর যেহেতু এক পাওয়ার আছে তাহলে এই cos x সমান z ধরলে আমরা কিন্তু বেশি সুবিধা পাবো, কিন্তু sin x সমান z ধরলেও অঙ্কটা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আরো একটু মনে রাখবে দুটো ধরার জন্য উত্তরটা কিন্তু দু রকম ভাবে আসবে, কারণ কেউ sin x সমান z ধরলে তার উত্তর sin দিয়ে আসবে, কেউ cos x সমান z ধরলে তার উত্তর কিন্তু cos দিয়েই আসবে। অবশ্য পরিবর্তন তো করাই যায়, কিন্তু sin দিয়ে উত্তর করলেও হবে cos দিয়ে উত্তর করলেও হবে, পরিবর্তন করার কোনো প্রয়োজন কিন্তু নেই। ঠিক আছে, আবার যদি এইরকম থাকে ধরো sin টু দি পাওয়ার বা রুট sin x ইন্টু cos কিউব x, তাহলে কি হলো এখানে cos কিউবকে আমরা z ধরবো না, ভগ্নাংশ পাওয়ার যেটা আছে সেটা দিয়ে z ধরবো, মানে এখানেও sin x সমান z ধরবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যেখানে অযুগ্ম পাওয়ার আছে সেইটাকে বাদ রেখে, দুটোই অযুগ্ম যে কোনোটাকে বাদ রেখে
হ্যাঁ, এখানে কসটাকে বাদ রেখে অন্যটাকে আমরা জেড ধরে নেব। অন্যটাকে বলতে কোনো পাওয়ার নয়, কিন্তু শুধুই ত্রিকোণমিতিক অপেক্ষকটাকে আমরা জেড ধরে নিলেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এটা গেল। তো sin টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার mx এর আরো একটা ক্ষেত্র আছে 3 নম্বর, কি না m প্লাস n এই দুটোর যোগফল যদি নেগেটিভ যুগ্ম সংখ্যা হয়। দেখো নেগেটিভ যুগ্ম সংখ্যা যেমন ধরো -2 -4 -6 -8 এরকম হলে আমরা কি করব, tan x সমান z ধরবো। tan x সমান z বা cot x সমান z ধরে নেব। ঠিক আছে, তো একটা एग्जांपल দিচ্ছি, যেমন ধরো sin টু দি পাওয়ার sin x বাই cos টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন করতে হবে। তো এইরকম জায়গাতে আমরা কি করব, sin এর পাওয়ারটা মানে mটাকে আমরা 1 ধরছি, কিন্তু cosটা যেহেতু নিচে রয়েছে, নিচে থাকলে ওগুলোকে আমরা নেগেটিভ পাওয়ার ধরব। তার মানে এখানে mটাকে ধরছি আমরা -5। তাহলে m প্লাস n কত হচ্ছে না -4, মানে নেগেটিভ যুগ্ম সংখ্যা। তো নেগেটিভ যুগ্ম সংখ্যা বলে আমরা tan x সমান z ধরব। তাহলে এখানে আমরা ধরে নেব tan x সমান z। তাহলে sec স্কয়ার x dx সমান dz হবে। তো এই জায়গাটাকে আমরা কি করব, যেহেতু tan আনতে হবে, তাহলে উপরে যে sin আছে তাহলে এটাকে আমরা এইভাবে সাজিয়ে লিখব, একটা sin এর জন্য একটা cos কে রেখে দেব, আর বাকি সব cos কটাকে আমরা sec করে নেব। তাহলে এখানে আমরা পাবো sec টু দি পাওয়ার 4x dx, তাই না? তার মানে tan x sec টু দি পাওয়ার 4x dx, তাই তো? তাহলে আমরা পাবো এরকম, tan x সমান z ধরেছি, তাহলে z ইনটু sec dz কে বসানোর জায়গাটা রেখে দিতে হবে বলেছিলাম। তাহলে একটা sec স্কয়ার x থাকছে আর dz বসছে। তারপরে এটা মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। তাহলে আমরা z, এটা হচ্ছে 1 প্লাস tan স্কয়ার মানে 1 প্লাস z স্কয়ার dz। তারপর এটা গুণ করে নেব z প্লাস z কিউব, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে dz, তারপরে ইন্টিগ্রেশন করে দেব। তাহলে কি হবে z স্কয়ার বাই 2 প্লাস z4 বাই 4 প্লাস c। এরপর x সমান tan x সমান z ধরেছি, আমরা বসিয়ে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে যদি নেগেটিভ যুগ্ম হয় তাহলে আমরা এইভাবে করব। দেখো আর একটা एग्जांपल দিচ্ছি, ধরো এরকম আছে 1 বাই মানে dx বাই sin টু দি পাওয়ার 7 বাই 2x cos টু দি পাওয়ার ধরো cos টু দি পাওয়ার 9 বাই 2x এইরকম আছে, 7 বাই 2 আর 9 বাই 2। তাহলে দুটোই নেগেটিভ হচ্ছে, তাহলে আমরা এরকম ভাবে যোগ করব 7 বাই 2 মাইনাস 9 বাই 2, তার মানে হচ্ছে -16 বাই 2 মানে হচ্ছে -8, মানে নেগেটিভ যুগ্ম। তাই নেগেটিভ যুগ্ম হলে আমরা কি করব, tan x সমান z ধরব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেভাবে ট্যানটাকে নিয়ে আসব, সাইন যেহেতু সাইন থেকে সাইনকে cos দিয়ে ভাগ করলে ট্যান হবে, তাহলে সাইনের যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারের cos দিয়ে আমরা ভাগ করে নেব লব হরকে। তাহলে লব হরকে কি দিয়ে ভাগ করব, sin টু দি পাওয়ার 7 বাই 2 cos টু দি পাওয়ার 7 বাই 2, তার মানে উপরে আমরা পাবো sec টু দি পাওয়ার 7 বাই 2 x। উপরে 1 আছে, 1 কে cos টু দি পাওয়ার 7 বাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানেও cos টু দি পাওয়ার 7 বাই 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো cot tan টু দি পাওয়ার 7 বাই 2 x। আর এই cosটাকে আমরা উপরে তুলে নিলে এটাও হবে sec টু দি পাওয়ার 9 বাই 2 x dx। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সাইনের পাওয়ারটা দেখে লব হরকে সেই সাইনের পাওয়ারের cos দিয়ে ভাগ করে দিলেই আমাদের অঙ্কটা tan দিয়ে পেয়ে যাব। তাহলে এটাতে আমরা পাবো sec টু দি পাওয়ার 8x বাই tan টু দি পাওয়ার 7 বাই 2 x dx। এরপর আমরা tan x সমান z বসিয়ে অঙ্কটা কিন্তু শেষ করতে পারবো।
ঠিক আছে, তাহলে এই গেল সাইন আর কসের অঙ্ক। তাহলে এতক্ষণে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে হয় সাইনের পাওয়ার কোনো পাওয়ার বা কসের কোনো পাওয়ার, অথবা সাইন কস একত্রে মানে সাইন আর কসের গুণফলে কোনো পাওয়ারের ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে। এখন আমরা দেখব ট্যান আর কট। ট্যান আর কট এই দুটো ত্রিকোণমিতিক রাশির যে কোনো পাওয়ারের ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। দেখো, যদি ট্যান, তো ট্যানের ইন্টিগ্রেশন যদি করতে হয় tan টু দি পাওয়ার n বা cot টু দি পাওয়ার n বা cot টু দি পাওয়ার nx, এই ক্ষেত্রে n যুগ্মই বা অযুগ্ম যাই হোক না কেন, যুগ্ম হোক বা অযুগ্ম হোক, আমরা একটাই পদ্ধতি অনুসরণ করব যে tan স্কয়ার একটা বের করে নেব। যত পাওয়ার থাকবে সেখান থেকে একটা tan স্কয়ার বের করে নেব, দিয়ে tan স্কয়ারটাকে আমরা sec দিয়ে প্রকাশ করব, দিয়ে tan x সমান z ধরব। যেমন ধরো tan কিউব x এর ইন্টিগ্রেশন করতে হবে। তো tan কিউব x এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, কি বললাম, যাই পাওয়ার থাকুক না কেন সেখান থেকে আমরা একটা tan স্কয়ার বের করে নেব। তাহলে কিউব থেকে যদি tan স্কয়ার বের করে নেওয়া হয় তাহলে কি থাকবে, tan x থাকবে, তাহলে tan x ইনটু tan স্কয়ার x। ঠিক আছে, যদি tan 5 থাকে, যদি tan 4 থাকে তাহলে কি করব না, ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x ইনটু tan স্কয়ার x এইভাবে ভাঙব। যদি tan 5 থাকে তাহলে কি করে ভাঙবো না, tan স্কয়ার x tan কিউব x ইনটু tan স্কয়ার x। তাহলে কি বললাম, যত পাওয়ারই থাকুক না কেন একটা tan স্কয়ার আমরা বের করে নেব, আর বাকিটা যা থাকবে থাকবে। ঠিক আছে, তারপরে স্টেপে আমরা কি করব, এই যে tan স্কয়ার করলাম ওই tan স্কয়ারটাকে আমরা sec এ প্রকাশ করব। এটা tanই থাকবে, এখানে প্রথমটাতে যা আছে তাই থাকবে, প্রথমটাতে যা আছে তাই থাকবে, প্রথমটাতে যা আছে তাই থাকবে, দ্বিতীয়টাতে আমরা sec দিয়ে প্রকাশ করে নেব। তাহলে এটা tan x ই থাকবে, আর দ্বিতীয়টা হয়ে যাবে sec স্কয়ার x মাইনাস 1। প্রত্যেকটাতেই তাই করতে হবে, যত পাওয়ারই থাকুক না কেন প্রথমটা যা পাওয়ার থাকবে থাকবে, দ্বিতীয়টাতে আমরা sec স্কয়ার মাইনাস 1 সবকটা কি সব যত পাওয়ারই থাকুক না কেন এই পোরশনে সবসময় sec স্কয়ার মাইনাস 1 হবে, আর এখানে যা পাওয়ার থাকবে সে থেকে যাবে। হলো, এরপরে এটাকে আমরা গুণ করে দেব। তাহলে গুণ করে দিলে আমরা এরকম পাবো tan x sec স্কয়ার x dx, এই একটা টার্ম পাবো, আর একটা পাবো tan x dx। এই পোরশনটার জন্য আমরা tan x সমান z ধরবো, আর এইটা আমাদের অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে এরকম হবে। দ্বিতীয় ক্ষেত্রে কি পাবো, এখানে যেহেতু tan স্কয়ার ছিল তাহলে এখানে tan স্কয়ার sec স্কয়ার, আর এটা tan স্কয়ার, তাহলে এটা tan স্কয়ার sec স্কয়ার, এই পোরশনের জন্য tan x সমান z ধরবো, কিন্তু এখানে তো tan স্কয়ার পাবো, তো এখানে tan স্কয়ারটাতে কি করব, tan স্কয়ারের ইন্টিগ্রেশন কিন্তু আমরা সেই মৌলিক আকারে শিখেছি, মনে আছে, tan স্কয়ারের ইন্টিগ্রেশন করতে গেলে ওই sec স্কয়ার মাইনাস 1 করে নিতে হবে, দিয়ে tan স্কয়ারটাকে আমরা sec স্কয়ার মাইনাস 1 এ ভেঙে ইন্টিগ্রেশন করতে পারবো। ঠিক আছে, পাওয়ারটা যদি আরো বেশি 5 থাকে, 5 থাকলে কি হবে, এই লাইনটা সব একই হবে, যেহেতু 5 থাকলে এখানে আমাদের কিউব আসছে, কিউব ইনটু tan স্কয়ার, তাহলে এটা যখন গুণ করব তখন কি হবে, tan কিউব sec স্কয়ার ইনটু tan কিউব, তাই না, tan কিউব sec স্কয়ার ইনটু tan কিউব। তো এই tan কিউবটা তখন কি করব, এই tan কিউবটাকে আবার আমরা এই যে পদ্ধতি tan ইনটু tan স্কয়ার, আবার tan ইনটু tan স্কয়ার করব। দেখো আরেকবার एग्जांपलটা দেখো, এরপর বুঝতে পেরেছো কি করতে হবে, এখানে tan x সমান z ধরবে, আর এটা tan x এর ইন্টিগ্রেশন তো আমরা জানি, মৌলিক না এটা পরিবর্ততে আমরা শিখেছিলাম। ঠিক আছে, এখন tan এর পাওয়ার যদি বেশি থাকে, তো আমি এটার উপরেই দেখাচ্ছি, এটা যদি 5 পাওয়ার থাকে তাহলে কি হবে, এটাতে কিউব থাকবে, 3 আর 2 5, এটাতে তাহলে কিউব থাকবে, এটাতে কিউব থাকবে, এখানে এসে আবার কিউব থাকছে। তো তখন কি করতে হবে, এইটা আমরা ইন্টিগ্রেশনের আকারে পেয়ে গেছি tan কিউব x sec স্কয়ার x,
কারণ tan এর সঙ্গে sec স্কয়ার আছে। আবার এইটা কি করব, এটা আবার পুনরায় tan কিউবের যেভাবে করলাম আমরা কিভাবে বললাম tan x ইনটু আবার tan স্কয়ার x, আবার এই tan স্কয়ার x কে sec স্কয়ার -1 করতে হবে। এইভাবে এটাকে আবার গুণ করতে হবে, দিয়ে tan x সমান z ধরে এই দুটো টার্ম হয়ে যাবে আর লাস্টের টার্মটা পড়ে থাকবে। তারপরে এটাতে আবার কি হবে, এটা sec স্কয়ার -1 হবে, তাহলে এটা গুণ করে হবে tan x sec স্কয়ার x dx মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে আবার একটা মাইনাস আসছে, তাহলে এটা প্লাস ইন্টিগ্রেশন অফ tan x dx। এইরকম আমরা একটা লাইন পাবো, দিয়ে tan x সমান z ধরবো, তাহলে এখানে হবে এই লাইনে যদি আমরা tan x সমান z ধরি তাহলে sec স্কয়ার x dx মানে dz হবে, তাহলে এখানে হবে z কিউব dz। দেখো গোটা লাইনটা এরকম দাঁড়াবে, তখন 5 পাওয়ারের ক্ষেত্রে কি হবে, এইখানে হবে এটা tan 5 এর ইন্টিগ্রেশন করছি, tan টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশনটা আমি করছি এখন। হ্যাঁ, তাহলে এটাতে হবে ইন্টিগ্রেশন অফ z কিউব dz, দ্বিতীয়টাতে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ z dz, আর তৃতীয়টাতে আমরা পাবো প্লাস, এইটাতে কিন্তু আর z বসাবো না, কারণ শুধু z, দেখো যদি আমরা z টা বসিয়ে দিই z dx হবে, dz কে বসানোর তো জায়গা নেই। আর তাছাড়া এটা তো আমরা সরাসরি ইন্টিগ্রেশন করতে পারি, এটা কিন্তু আমরা পরিবর্তন করব না, ঠিক আছে। তো এবার ইন্টিগ্রেশন গুলো করে দেব, তাহলে এটা হবে z4/4 মাইনাস এটা হবে z²/2 প্লাস tan x এর ইন্টিগ্রেশন মনে আছে তো log mod sec x প্লাস c। এবার z, তার মানে z কে আমরা tan x ধরেছি, তাহলে এগুলোতে tan বসিয়ে দেব, তাহলে tan টু দি পাওয়ার 4x/4 মাইনাস tan স্কয়ার x/2 প্লাস log mod sec x। এটা হবে tan টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন। ঠিক একই ভাবে আমরা cot গুলোকে কি করব, ওই একই করব, tan এর যেরকম করলাম cot এর ইন্টিগ্রেশন করার সময় আমরা একই পদ্ধতি অবলম্বন করব। তাহলে কি করব, একটা করে cot স্কয়ার বের করে নেব, তাহলে cot কিউব থাকলে কি করব, কিভাবে লিখব, cot x ইনটু cot স্কয়ার, cot 4 এ cot স্কয়ার ইনটু cot স্কয়ার, cot 5 এ cot কিউব ইনটু cot স্কয়ার হলো। এবার ওই cot স্কয়ারের জায়গায় কি লিখব, cosec স্কয়ার x -1, সব cot স্কয়ার গুলোতে cosec স্কয়ার x -1, তারপরে গুণ করে দেব, দিয়ে cot x সমান z ধরব, ঠিক আছে। একই ভাবে হবে, যাই পাওয়ার থাকুক না কেন এখানে কিন্তু যুগ্ম অযুগ্মর কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে cot আর tan এর ইন্টিগ্রেশন আমরা শিখে গেলাম। এখন আমরা শিখব sec আর cosec এর যে কোনো পাওয়ারের ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। দেখ এখানে sec টু দি পাওয়ার n আর cosec টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব। তো n এখানেও কিন্তু আমাদের n যদি যুগ্ম সংখ্যা হয়, n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে কি করব, তাহলে আমাদের tan এর মতোই কি করব, একটা স্কয়ার বের করে নেব, মানে sec যদি কিউব থাকে sec স্কয়ার পর্যন্ত ইন্টিগ্রেশন তো আমরা আগেই করে নিয়েছি, শুধু sec x আর sec স্কয়ারের ইন্টিগ্রেশন বা cosec x cosec স্কয়ারের ইন্টিগ্রেশন আমরা সেই মৌলিক আকার বা তার পরবর্তী পরিবর্ত মধ্যেই আমরা করে ফেলেছি। পরবর্তী পাওয়ারগুলো কিউব এবং তার পরবর্তী পাওয়ারগুলো নিয়েই কিন্তু এখন আলোচনা হচ্ছে। তো দেখো এখানে sec কিউবের ইন্টিগ্রেশন, তো sec কিউবের ইন্টিগ্রেশন আমরা যুগ্ম সংখ্যা বললাম, তাহলে sec 4 যদি হয় তো sec 4 এর ইন্টিগ্রেশন আমরা কি করব, sec স্কয়ার x ইনটু sec স্কয়ার x, তার মানে sec 4 যদি sec যদি 6 থাকে, sec 6x এর ইন্টিগ্রেশন যদি থাকে তাহলে কি করব, sec 4x ইনটু sec স্কয়ার x dx। তো যুগ্ম পাওয়ার থাকলে আমরা একটা sec স্কয়ার বের করে নেব, তারপরে কি করব, এই sec স্কয়ার x dx এটা dz বসানোর জন্য রেখে দেব,
তার মানে বুঝতে পেরেছো, এটা যদি dz বসাতে হয় তাহলে কি ধরতে হবে, অবশ্যই ঠিক tan x সমান z ধরে নেব। তাহলে tan x সমান যদি z ধরে নিই তাহলে এখানে তো dz বসে যাবে, কারণ sec স্কয়ার x dx সমান dz। তাহলে এখানে dz বসানোর পর এই যে সেকটা থাকবে, এই সেকটাতে কি করতে হবে, z বসাতে হবে। z বসানোর হলে একে tan নিয়ে যেতে হবে, সেজন্য এই sec স্কয়ারটাকে আমরা 1 প্লাস tan স্কয়ার করে নেব, 1 প্লাস tan স্কয়ার x আর এটা dz, তার মানে হবে 1 প্লাস z স্কয়ার dz। ঠিক আছে, এরপর নিশ্চয়ই ইন্টিগ্রেশন করতে আর অসুবিধা হবে না। তো sec যদি 4 থাকে তাহলেও আমরা এটাই করব, sec 4 থাকলে এখানে কি হবে, এই যে sec 4, তার মানে sec 4 এ হবে 1 প্লাস tan স্কয়ার x এর হোল স্কয়ার, মানে sec স্কয়ারের হোল স্কয়ার, আর এইটাতে আমাদের dz বসানোর জন্য থেকে যাবে, তাই না। তার মানে 1 প্লাস z স্কয়ার এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন অফ dz। হোল স্কয়ারটা ভেঙে দেওয়ার পর আমরা ইন্টিগ্রেশন করব, তারপরে z এর জায়গায় tan x বসাবো। তাহলে sec আর cosec এরও তাই করব, cosec 4 বা cosec 6 থাকলে আমরা cosec স্কয়ার ইনটু cosec স্কয়ার, তারপরে এই একটা cosec স্কয়ারকে আমরা 1 প্লাস cot করে নেব, দিয়ে cot x সমান z ধরব। তাহলে sec আর cosec এর যুগ্ম পাওয়ারের ইন্টিগ্রেশন আমরা শিখলাম। এখন আমরা দেখে নেব অযুগ্ম পাওয়ার থাকলে কি করব। দেখো, এই ধরনের ইন্টিগ্রেশন sec আর cosec এর n যদি অযুগ্ম হয় তাহলে কি করব, তাহলে যেমন sec কিউব আছে, স্কয়ার পর্যন্ত ইন্টিগ্রেশন আমাদের আগেই হয়ে গেছে, sec কিউব, sec স্কয়ারটা তো মৌলিক আকারের মধ্যে পড়ে, আর sec x এর ইন্টিগ্রেশন কিন্তু sec স্কয়ারটা আমরা আগে শিখেছিলাম, তারপরে পরিবর্ত থেকে sec x এ শিখেছি, তাই না। তাহলে sec স্কয়ারটা হচ্ছে মৌলিক ফর্মের মধ্যে পড়ে। এবার আমরা sec কিউবের ইন্টিগ্রেশন কিভাবে করব, এখানেও আমাদের প্রথম স্টেপটা কিন্তু এরকমই হবে, sec x ইনটু sec স্কয়ার x dx। এই একটা করে sec স্কয়ার নিয়ে এসে আমরা আংশিক করব, এরপর আমরা আংশিক করব, মনে আছে তো আংশিক। তো আংশিকে কি করতে হয়, একটা u একটা v ধরতে হবে, কোনটা u কোনটা v ধরবো। দেখো এখানে এর ইন্টিগ্রেশন অপেক্ষা এর ইন্টিগ্রেশন আমরা মৌলিক আকারে খুব সহজে পাই, তাই না। সেজন্য এইটাকে আমরা v ধরবো আর এইটাকে u ধরবো, কারণ এইটার ইন্টিগ্রেশন খুব সহজে আমরা পেয়ে যাব। তাহলে এটা কিভাবে লিখবো, sec x ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x, একবারে করে দিই যদি, sec স্কয়ার এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, ঠিক আছে, sec x ইনটু sec স্কয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ sec x, মনে করছে, ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার মানে tan x dx। এই ইন্টিগ্রেশনটা একবার আমরা করে দিতে পারতাম, ভালো হতো। তাহলে এটা ইন্টিগ্রেশনটা একবার করে দিচ্ছি, ddx অফ sec x মানে হচ্ছে sec x tan x, তাহলে এখানে tan স্কয়ার হয়ে গেল sec x tan স্কয়ার x হলো। সেকেন্ড পোরশনে গিয়ে আমরা এটা sec x tan x ইন্টিগ্রেশন হয়ে গেছে, মাইনাস, দেখো sec এর সঙ্গে tan স্কয়ার আছে, এখানে আমরা এসে কি করব, sec x ইনটু tan স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1 dx, তারপরে sec x tan x মাইনাস এটাতে আসবে sec কিউব x dx মাইনাস এ প্লাস ইন্টিগ্রেশন অফ sec x dx, তাই না। দেখো অঙ্কটা কি ছিল, sec কিউব x, এখানে কি হলো sec কিউব x, তাই না। তার মানে এটা যদি i হয় তো এখানে কিন্তু আমার i চলে এসেছে। তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, আমরা এখানে লিখছি, তাহলে এটা তো sec x tan x আছে, sec x tan x আছে, তারপরে আমাদের এসছে একটা মাইনাস i চলে এসছে, তাহলে i ইকুয়াল টু হচ্ছে sec x tan x মাইনাস i প্লাস sec x এর ইন্টিগ্রেশন log mod sec x minus tan x প্লাস c, তাহলে এই i আর এই i 2i হয়ে যাচ্ছে, তাহলে 2i ইকুয়াল টু হবে sec x tan x প্লাস log mod sec x minus tan x প্লাস c, তাহলে i ইকুয়াল টু হবে হাফ অফ এটা, হাফ অফ
sec x tan x প্লাস log mod sec x মাইনাস tan x। তো এইভাবে আমরা সেকের অযুগ্ম পাওয়ারের ইন্টিগ্রেশন করব। দেখো আরেকবার বলছি, এটা যদি sec 5 হয় তাহলে কি হবে, এখানে sec কিউব, এখানে sec স্কয়ার আসবে, এখানে sec কিউব tan, এটা sec কিউবের ইন্টিগ্রেশন হবে, তাহলে sec কিউবের ইন্টিগ্রেশন কি হবে, সরি ddx হবে, ddx অফ sec কিউব মানে 3 sec স্কয়ার ইনটু sec x tan x, তাই না? তাহলে এখানে 3 sec 5 চলে আসবে আর এখানে আবার sec কিউব চলে আসবে, তাই না? তাহলে sec 5 এর জায়গায় তো আমরা i বসাবো, তাই না? sec 5 এর জায়গায় i বসাবো, কিন্তু sec কিউবটাকে আবার আমাদের আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা এক্সাম্পল দেখবে, এক্সাম্পল 9 sec 5 এর ইন্টিগ্রেশনটা করা আছে, ঠিক এইভাবে যেভাবে বললাম এইভাবে করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে এতক্ষণে আমরা ত্রিকোণমিতিক যেটা বলছিলাম সেকের যেভাবে হচ্ছে একইভাবেই আমাদের কোসেক হবে, শুধু কোসেকে কট আসবে, এখানে যেমন tan x আসছে ওখানে কট আসবে, আপনার তখন হবে একই রকমভাবেই কোসেকে আর কটেরটা, কোসেক আর সেক একই রকমভাবেই হবে। তো ত্রিকোণমিতিক অপেক্ষকগুলোর ইন্টিগ্রেশন কীভাবে হবে এটা আমরা এতক্ষণে শিখে গেলাম। এর পরের ভিডিওতে আমরা অনুসরণীর অঙ্কগুলো দেখব। এই কনসেপ্টটা তোমরা আগে ক্লিয়ার করে নেবে কখন কি ধরতে হবে, তারপরে এর পরের ভিডিওতে গিয়ে তোমরা কোনো অঙ্ক অসুবিধা হলে তবে পরের ভিডিওটা দেখবি, নাহলে পরের ভিডিওটা দেখারও দরকার নেই। ঠিক আছে?